চলে গেল খ্রিস্টীয় আরও একটি বছর। বিদায় 2024, স্বাগত 2025। হ্যাপি নিউ ইয়ার। নানা রঙের আলোর ঝলকানি আর ঘরোয়াভাবে বাড়ির ছাদে ছোট পরিসরে নানান আয়োজনে নতুন বছরকে বরণ করছে মানুষ। আতশবাজি আর ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা থাকলেও অনেক স্থানে বাঁধ ভাঙা আনন্দে বাধা হয়ে দাঁড়ায়নি তা। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংরেজি নতুন বছরকে বিদায় দিয়ে শান্তির বার্তা নিয়ে যাত্রা শুরু হলো 2025 সালের। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। বিদায় 2024, স্বাগত 2025। হ্যাপি নিউ ইয়ার। রাত 12:01 শুরু হলো নতুন বছর। সময়ের পরিক্রমায় মহাকালে হারিয়ে গেল আরও একটি বছর। শুরু হলো নতুন বছরের পরিক্রমা। বাংলাদেশেও অনেক প্রাপ্তি, হতাশা ও নানা ঘটনা দুর্ঘটনা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হলো 2024। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। নতুন বছরে যাতে সবাই ভালো থাকতে পারে, আমরা ভালো থাকতে পারি, নতুন প্রত্যাশা থাকবে আর নতুন বাংলাদেশ হবে। আমরা অনেক ধরনের বিপদ, অনেক ধরনের ঝামেলা এড়াইছি, সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা আমাদের নতুন বছর। আমরা সেই বাংলাদেশে চাই যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ বিশেষ গুরুত্ব বহন করলেও ইংরেজি সাল গণনা অনুসারে চলে মানুষের জীবন সমীকরণের নানাবিধ আয়োজন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বত্রই ইংরেজি সালের বিচরণ। রেভলিউশনের মাধ্যমে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের ইমপ্লিকেশনসটা আমরা দেখতে চাই আমাদের রিয়েল লাইফে। সেটা আমাদের ওয়ার্ক লাইফ বলেন, এডুকেশনাল লাইফ বলেন বা এমনি ইন জেনারেল লাইফ বলেন, সেখানে চেঞ্জগুলো ইমপ্লিকেশনস দেখতে চাই। নতুন দেশ, নতুন স্বাধীনতা, সবকিছু নতুনভাবে নতুন প্রজন্ম সবাই যেন সবকিছু সাবলীলভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আসলে এখনকার প্রত্যাশা। জিনিসের দামটা নাগালের মধ্যে রাখা উচিত, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে। এবং চিকিৎসার ক্ষেত্রে বলবো যে চিকিৎসাটা এই সেক্টরটাতে গভর্নমেন্টের বিশেষ নজর দেওয়া জরুরি। কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী কোনো অঘটন যাতে না ঘটাতে পারে সেই বিষয়ে আমরা সর্বদা সোচ্চার থাকা। আর তাই 2024-এর সব গ্লানি মুছে নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে অতীতের সব পুরনো অনিশ্চয়তা, ব্যর্থতা ভুলে নতুন করে আশায় বুক বেঁধেছে মানুষ। নতুন করে স্বপ্ন নিয়ে পরিকল্পনা আর সুন্দর আগামীর নতুন প্রত্যাশা ছিল সবার মুখে। মানুষ স্মৃতিকাতর হয়, আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। আর এসব অনুভূতির মধ্য দিয়ে মানুষ একসময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়। পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নবপ্রত্যয়ে নতুন আশায়। ঠিক তেমনি মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরও একটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগত ইংরেজি নববর্ষ 2025। হ্যাপি নিউ ইয়ার। গুলশান থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1979 সালের 1 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। বেলা 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত। দুপুর 12টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি। দুপুর 2টায় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জয়পুরহাটের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 ব্যাটারি চালিত অবৈধ রিকশা, ভ্যান ও অটোরিকশা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলাচলে শহরবাসী পড়ছে চরম ভোগান্তিতে। এসব অবৈধ যানবাহনগুলোর বৈধতা দিচ্ছেন পৌর কর্তৃপক্ষ, আর বিআরটি বলছেন এর কোনো বৈধতা নেই। ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ যানবাহন দিন দিনে বেড়ে যাওয়ায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জয়পুরহাটের সড়কে বেড়েছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, অটোরিকশার দৌরাত্ম্য। শহর ও জেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 এসব যানবাহন। শহরে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের নেই কোনো প্রশিক্ষণ। বেশিরভাগ চালক মানেন না ট্রাফিক আইন। যত্রতত্র পার্কিং, ঘোরাঘুরি করায় সৃষ্টি হচ্ছে যানজট। ঘটে মাঝে মধ্যেই দুর্ঘটনা।
যানজটে অতিষ্ঠ সাধারণ জনগণ। এই বিভিন্ন থানার গাড়িগুলো আমাদের শহরের মুখী করার জন্য আমাদের যানজট সৃষ্টি বেশি হয়ে যায়। শহরের 0 পয়েন্ট রেলগেট থেকে হাসপাতাল ও বাস স্ট্যান্ড পর্যন্ত 10 মিনিটের রাস্তা যেতে কোনো সময় লাগে প্রায় 1 ঘন্টা। যানজট নিরসনে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ চান সাধারণ মানুষ। ইজি বাইক এগুলোকে কমানোর অতি তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান বা অটোদের এদের কারণে আমাদের যাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এত পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা বেড়ে গেছে, যার কারণে আমাদের মনে করেন স্কুল যাইতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে। 10 মিনিটের রাস্তা আমাদের 1 ঘন্টা লাগে যায়। আরো কয়েক পয়েন্টে ট্রাফিক বসানো উচিত যে যানজট নিরসনের জন্য। যানজটের কারণে অনেক সময় অনেক বেশি লাগে। আবার লাইসেন্স দেওয়ার অথরিটি না থাকার কথা স্বীকার করে পৌরসভার লাইসেন্স পরিদর্শক বলেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মতে লাইসেন্স দেওয়া হয়েছে। আমাকে লাইসেন্স পরিদর্শক হিসাবে আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়, সেই অনুযায়ী আমি এই লাইসেন্স প্রদান করে থাকি। পৌরসভা এসব যানবাহনের রেজিস্ট্রেশন দিতে পারে কিনা বা কতটা আইনসিদ্ধ তা জানা নেই বলে জানান বিআরটি-এর এই কর্মকর্তা। মোটরযান সংক্রান্ত যে ব্যাখ্যাটা আছে এটার ভিতরে এটা কভার করে না, সেহেতু এটার রেজিস্ট্রেশনের বিষয়ে এখনো আমাদের অথরিটি থেকে কোনো দিক নির্দেশনা নাই। এবং ট্রাফিক পুলিশ বলছে, সড়কে অতিমাত্রায় এসব অবৈধ যানবাহনের দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আর অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। আমরা পৌরসভাকে রিকোয়েস্ট করেছি যাতে এই শহরের যে আয়তন, রাস্তাঘাটের যে আয়তন আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে তাদের রেজিস্ট্রেশন দেয়। যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিন। জয়পুরহাট পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত ছোট বড় রিক্সা, অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 1860টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কাজে আসছে না 1.5 কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় 5 লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এ অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশন। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট। সৌন্দর্য, নির্মাণশৈলী আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি স্টেশন। দৃষ্টিনন্দন একটি স্টেশনের নির্মাণ ব্যয় 50 কোটি টাকারও বেশি। সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী সেবার লক্ষ্যে 2018 সালে যাত্রা শুরু হয় এই স্টেশনের। অথচ একেবারেই ফাঁকা পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যাত্রী না থাকায় বন্ধ রাখা হয়েছে ভিআইপি অংশের কার্যক্রম, আর অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে টিকিট কাউন্টারগুলি। ট্রেন এখন আমি থামতে দেখি নাই, আমি শুধু দেখলাম যে দুটো যাওয়া আসা করলো, এটুকুই দেখছি। একটা লোকাল ট্রেন আছে, ওই ট্রেনটা ঢাকা যাতে যেটা দাঁড়ায় ওটা 5 মিনিট 10 মিনিট সময় দেয়, এছাড়া সময় দেয় না। আর সারাদিনের ট্রেন তো দাঁড়ায় না। বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বিশাল এই স্টেশনে থামে মাত্র একটি ট্রেন, তাও আবার লোকাল, যেখানে প্রতিদিনের বরাদ্দ মাত্র 70 থেকে 80টি টিকিট। বিলাসী এই স্টেশনে মাসে কয়েক লাখ টাকা ব্যয় হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। আসলে এটা খুব সুন্দর একটা স্টেশন, কিন্তু এখানে কোনো ট্রেন থামে না। এখানে যদি আরও কয়েকটা ট্রেন থামতো তাহলে সব মানুষের জন্য খুব উপকৃত। এখানে যদি ট্রেন থামতো আমাদের ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো। আসলে এখানে ট্রেনটা থামার খুবই জরুরি। এখানে ট্রেনটা থামলে আমরা ঢাকা অতি শীঘ্রই তাড়াতাড়ি যেতে পারবো, এমনকি উত্তরবঙ্গে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আগে 3টি ট্রেন দাঁড়ালেও বর্তমানে একটি ট্রেন চলছে। তবে সেটি কেন করা হয়েছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে বলে জানান এই কর্মকর্তা। আর উপজেলা প্রশাসন বলছে খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। ইঞ্জিনের সমস্যার কারণে আর কি, লোক সংকটের কারণে সবকিছু মিলে এটা অ্যান্সার আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবে, এটা আসলে আমরা বলতে পারবো। আমরা রেল স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে এবং আমরা তাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টা দ্রুত সময়ের মধ্যে যদি অ্যাজ পার ল সমাধান করা যায় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। বিপুল টাকা পেয়ে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশনটি করলেও থামে মাত্র এখানে একটি ট্রেন, তাও আবার 2 মিনিটের জন্য। তবে এখানে রয়েছে 11 জন সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদের পেছনে সরকারের মাসে ব্যয় হয় কয়েক লাখ টাকা। তবে এলাকাবাসীর দাবি, এখানে যদি বেশ কয়েকটি ট্রেন থামানো যায় চাপ কমবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের। AKM শিশির, মাই টিভি, গাজীপুর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা উঠছে আজ।
মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে কিছুক্ষণের মধ্যে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিস যুক্ত হচ্ছে। শুভ সকাল, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ 2025-এর। এবার আমাদের কৃষি। গাছে গাছে ঝুলছে হলুদ আর কমলার মেলবন্ধন, চারপাশে রঙিন ফলের সমারোহ। দিনাজপুরের 7 বন্ধুর উদ্যোগে পরিত্যক্ত জায়গায় গড়ে উঠেছে একটি মনোমুগ্ধকর ফলের বাগান। এই বাগানে এখন রয়েছে 450টিরও বেশি জাতের কমলা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই বাগানটি স্থানীয় অর্থনীতিতে এনে দিচ্ছে নতুন গতি। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুসাবি রেজা অভিনামে এক যুবক তার 6 বন্ধুকে নিয়ে 2022 সালে 16 একর পরিত্যক্ত জায়গায় গড়ে তোলেন কমলার বাগান। বর্তমানে বাগানটিতে দার্জিলিং, মান্ডারিং, চায়না, ছাতকি সহ 450-রও বেশি জাতের কমলা রয়েছে। তাদের এই কৃষি প্রজেক্টের নাম দিয়েছে কৃষজ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাগানে ব্যবহার করা হয় কেমিক্যাল মুক্ত জৈব সার, ভার্মিকম্পোস্ট। পাশাপাশি বাগানটি পরিচর্যায় লোক প্রয়োজন হওয়ায় কর্মসংস্থান তৈরি হচ্ছে স্থানীয় শ্রমিকদের। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে কমলা বাগান দেখতে আসছেন নানা বয়সী মানুষ। আমাদের প্রথম থেকে বাজারজাত করাটা বাজারজাত আমরা শুরু করেছি। আমাদের আসলে আর কি ইচ্ছা ছিল শুরু থেকে যে আমরা একটা এগ্রিকালচার হাবের মতো করে বিষয়টাকে ফোন করার, যেন এন্টার এরিয়ায় যে কৃষিগত যত সমস্যা বা তথ্য নিয়ে আমাদের হাবের মধ্যে থেকে পরামর্শ নিয়ে আমরা যেন তাদের উপকারের জন্য কিছু কাজ করতে পারি। আমাদের এখানে লোকাল জনসংখ্যা থেকে অনেকেই আমাদের এখানে রেগুলার বেসিসে কাজ করছে। আলহামদুলিল্লাহ ওনারা অনেকভাবে উপকৃত হচ্ছে এখান থেকে। প্রথম দিকে নানা চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে এই 7 বন্ধু এলাকার জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস। তারা বলছে সরকারি সহায়তা পেলে তারা এই প্রজেক্টকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান। গভর্নমেন্টের থেকে যদি এই টাইপের অ্যাগ্রো ফার্মগুলোতে কোনো ধরনের হেল্প যদি থাকে, ওনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, ওটা খুবই ওয়েলকাম ওনাদের। আমরা গোটা বাগান জুড়ে যেই স্প্রে বা সার যেই জিনিসগুলো আমরা করি, এগুলো আমাদের একটা চার্ট আছে, সাপ্তাহিক চার্ট আছে। এই চার্ট অনুযায়ী আমাদের এই কাজগুলো করা হয়। প্রচেষ্টা মানুষকে সফলতার দিকে ঠেলে দেয়, এটাই প্রমাণ করেছে দিনাজপুরের 7 বন্ধু। চাষিদের কমলা চাষে উদ্বুদ্ধ করতে পারলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি অর্থনীতিতে ভূমিকা রাখবে এই ফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার মিরপুরের সাহেবনগর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক ভ্যান চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ারের একটি কাভার্ড ভ্যান পণ্য নিয়ে ঢাকা যাওয়ার পথে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান সহ ভ্যান চালক ও একজন পথচারীকে ধাক্কা দিয়ে তাদের সহ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। প্রায় 2 ঘন্টা পর কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়া ভ্যান চালক বিটু ও পথচারী গোড়া সর্দারের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে মঙ্গলবার রাত 7টার দিকে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া বাজারে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে আমিনা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপসী কাঞ্চন বাইপাস সড়কে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা এ বিক্ষোভ মিছিল করে। তারা মুড়াপাড়া বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গানগর এলাকা প্রদক্ষিণ করে। পরে মঠের ঘাট শিল্পকলা মাঠে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জে এখনও আওয়ামী দোসররা সন্ত্রাসী চাঁদাবাজিতে লিপ্ত। নারায়ণগঞ্জ জেলা বিএনপির
সাবেক সভাপতি গোলাম ফারুক খোকনের নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। ঝালকাঠির নলছিটিতে আশ্রয়ণ প্রকল্পের অসহায় শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে নলছিটি উপজেলার মাটিভাঙ্গা এলাকায় শতাধিক শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির সহ বিভিন্ন কর্মকর্তারা। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর বাজার প্রাঙ্গণে বিএনপি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম সহ এ শীতবস্ত্র বিতরণ করেন শফিকুর রহমান শফিক, জেলা যুবদল নেতা শাতিল। নরসিংদীর বেলাবতে মানবতা ভিত্তিক রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত। জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মিলন মোর্শেদের ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুধু আইন করলে চলবে না, সেটা যাতে গাজীপুরের কাপাসিয়া কৃষক দলের কৃষক সমাবেশ হয়েছে। উপজেলার টোক ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বীর উজ্জ্বলী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ হয়েছে। গাজীপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলার কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণে কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন শিকদার। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা খান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যরা। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় খলিশাখালী গ্রামে মঙ্গলবার বিকালে কৃষক মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উৎপাদিত গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের বিষয়ে চাষিদের বাস্তব ধারণা দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকার। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও কার্যক্রম সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে। ঝালকাঠির নলছিটি থানার বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। মঙ্গলবার বিকালে নলছিটি থানা কম্পাউন্ডের বিভিন্ন সেক্টর বাৎসরিক পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শক বইতে স্বাক্ষর সহ নলছিটি থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নলছিটি থানা ইনচার্জ আব্দুস সালাম, নলছিটি থানার সেকেন্ড অফিসার শহীদুল আলম সহ থানার বিভিন্ন কর্মকর্তারা। গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের কৃষি ও মৎস্যজীবী পরিবারের মধ্যে আন্তঃসম্পর্ক বিষয়ক কর্মশালা হয়েছে। মঙ্গলবার গণ উন্নয়ন কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অগ্রযাত্রা প্রকল্পে এই কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল আলম, উইনরক ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী, গবেষক হুমায়ুন কবির, বাদল হালদার ও গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, জয়া প্রসাদ সহ অন্যান্যরা। আমাদেরকে যারা আজকে সময় দিচ্ছেন আমরা মনে করি হচ্ছে এবং স্পেসিফিক কোনো ডেটা আমাদের